ভাই আজকে আমরা সেকেন্ড পার্টে এসে গেছি রিপালশন মোটরের। তো বেসিক্যালি আগের দিন ভিডিওতে কিছুটা প্রবলেম হয়ে যায়, তাই অনেকে শেষে অনেকটা অংশই বুঝতে পারেনি। তো তার জন্য এই পার্ট টুটা রিপালশন মোটরের উপরে। তো এখন আমরা দেখে নেব যে বেসিক্যালি রিপালশন মোটরটা কি করে কাজ করছে। তো প্রিন্সিপালগতভাবে এটা কি করে না, এই মোটরের মেন নীতি হচ্ছে যে রিপালশনের নীতিতে চলে। মানে দুটো সেম পোলারিটির ম্যাগনেট কি করে একে অপরকে রিপেল করে বা একে অপরকে দূরে সরিয়ে দেয়, তাই তো সেম পোল। আর অসম পোল হলে পরে বা ডিফারেন্ট পোল হলে পরে একে অপরকে অ্যাট্রাক্ট করে। একটা হচ্ছে রিপেল করে আর একটা হচ্ছে অ্যাট্রাক্ট করে। তো এখন মেন আইডিয়াটা হচ্ছে যে আমরা স্টেটারে একটা পোল ক্রিয়েট করেছি, সে একটা নর্থ পোল আর একটা বটমে সাউথ পোল। এখন এখানে যে রোটারটা আছে, এই রোটারে ওয়াইন্ডিং এর ভেতরে ইন্ডাকশনের থ্রু কি হয়েছে না, ইলেকট্রিসিটি ইনডিউসড হয়েছে, ইএমএফ ইনডিউসড হয়েছে এই ওয়াইন্ডিং এ। ঠিক আছে, এই যে গোল গোল সার্কেল গুলো এগুলো হচ্ছে ওয়াইন্ডিং কে বোঝানো হয়েছে, রোটারের বা আর্মেচারের ভেতরে যে ওয়াইন্ডিংটা আছে। এবার এই ওয়াইন্ডিং এর ভেতর দিয়ে যখন কমিউটেটর থ্রু কার্বন ব্রাশ দিয়ে কি করা হয়েছে, শর্ট সার্কিট করে দেওয়া হয়েছে, বা একটা কমিউটেটর থেকে কমিউটেটরের সঙ্গে একটা কার্বন ব্রাশ থেকে লাইনটাকে নিয়ে অন্য কমিউটেটরের সঙ্গে কানেক্ট করা হয়েছে। ফলে এখন ওয়াইন্ডিং এর ভেতরে ইন্ডাকশনের ফলে যে ইএমএফ তৈরি হচ্ছে তার জন্য একটা কারেন্ট ফ্লো করা শুরু করবে। এবং সেই ক্ষেত্রে বাঁ সাইডের দিকের যে কন্ডাক্টর গুলো আছে সেগুলোতে ডটেড কারেন্ট, আর ডান দিকের দিকে যেগুলোতে আছে কন্ডাক্টর সেগুলো দিয়ে ক্রস কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে খেয়াল করার ব্যাপার হচ্ছে যে পোলের যে মেন অ্যাক্সিস, ম্যাগনেটিক পোলের যে অ্যাক্সিস ওয়াই আর ওয়াই অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবরই কি আছে, কার্বন ব্রাশটা কানেক্ট আছে। ফলে পোলের ওয়াই ওয়াই ড্যাশ অ্যাক্সিসের বাঁ দিকের অংশের কন্ডাক্টর গুলো দিয়ে ডট কারেন্ট আর ডান দিকগুলো দিয়ে ক্রস কারেন্ট যাচ্ছে। এর ফলে রোটারের ভেতরেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেহেতু রোটারের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে, ফলে রোটারের ওয়াইন্ডিংও একটা পোল তৈরি করবে। এবার এই ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এই বটম থেকে টপের দিকে উঠছে। অতএব রোটারের যে টপ সারফেসটা আছে সেখানে নর্থ পোল ক্রিয়েট হচ্ছে, আর যেটা বটম সারফেস আছে রোটারের সেখানে সাউথ পোল তৈরি হচ্ছে। অর্থাৎ স্টেটারে যে ম্যাগনেটিক পোল তৈরি হয়েছে তার সেম পোল রোটারে তৈরি হচ্ছে, আর নিচের দিকেও যে সাউথ পোল আছে সেখানে নিচের দিকে যে রোটারের পার্টটা আছে সেই পার্টে সাউথ পোল তৈরি হচ্ছে। অতএব স্টেটার আর রোটার দুটোতেই সেম পোল তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে কি হবে, দুটো পোলই একে অপরকে রিপেল করবে, কিন্তু এইখানে যে টর্কটা অ্যাপ্লাই হবে বা যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেই ফোর্সটা ওয়াই ওয়াই ড্যাশ অ্যাক্সিস বরাবর, ওয়াই আর ওয়াই ড্যাশ অ্যাক্সিস বরাবর। সেই ক্ষেত্রে একটা ফোর্স তো ক্রিয়েট হবে, কিন্তু এই রোটারটা মুভ করতে পারবে না পার্টিকুলার কোনো ডাইরেকশনে, কারণ এখানে রোটারের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করছে স্টেটারের ম্যাগনেট সেটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ অ্যাক্সিস বরাবর। কিন্তু যেহেতু সেন্টারে শ্যাফট আছে, তো এটা নিচের দিকে নেমে যেতে পারবে না বা অন্য কোনো পোলের দিকে সেটা চলে যেতে পারবে না। দুটো পোলই একে অপরকে রোটারটাকে কুইজ করছে, চাপ দিচ্ছে। এই ফোর্সের কোনো ট্যানজেন্ট কম্পোনেন্ট নেই বা কোনো স্পর্শক বরাবর কোনো বাইরের দিকে বা ডান দিকে বা বাঁ দিকে কোনো ফোর্স কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। ফলে এই রোটারটা কিন্তু তখন একটা তার ভেতরে টর্ক তৈরি হচ্ছে না, আর টর্ক না তৈরি হওয়ার জন্য সেটা রোটেট করতে পারছে না। দ্যাট ইজ আ প্রবলেম। বাট আমরা অনেকটা অংশই সলভ করে ফেলেছি, যে ইন্ডাকশনের থ্রু রোটারের ভেতরে ইএমএফ ইন্ডিউসড করিয়েছি, তারপরে কমিউটেটর সেগমেন্ট গুলোকে শর্ট করে দিয়েছি, দিয়ে তার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে, সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে। সেই দুটো ম্যাগনেটিক ফিল্ড, রোটার ম্যাগনেটিক ফিল্ড আর স্টেটারের ম্যাগনেটিক ফিল্ড একে অপরকে রিপেল করছে। কিন্তু যেহেতু কোনো ট্যানজেন্ট কম্পোনেন্ট না থাকায় এই ফোর্সের, তাই এরা কিন্তু রোটেট করতে পারছে না বা টর্ক ডেভেলপ হচ্ছে না। এর জন্য জাস্ট সিম্পল মডিফিকেশন যেটুকু করা হলো সেটা হচ্ছে ফিগার 2 তে চলে আসো। সেখানে কার্বন ব্রাশ গুলোকে যে কোনো একটা ডাইরেকশনে, আইদার ক্লকওয়াইজ ডাইরেকশনে বা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আমরা শিফট করাতে পারি। দুটো কার্বন ব্রাশকে ক্লকওয়াইজ ডাইরেকশনে তিনটে কন্ডাক্টর অতিরিক্ত দেখো এখানে চলে গেছে, সেটা 1 2 3 কন্ডাক্টর পার করে কার্বন ব্রাশকে কানেক্ট করেছি কমিউটেটরের সঙ্গে। আর এই দিকে নিচের দিকেও তখন 13 14 15 এই তিনটে কন্ডাক্টরকে ক্রস করে তারপরে কানেক্ট করেছি। এখন যেটা হলো সেটা হচ্ছে যে রোটারের ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তার অ্যাক্সিস হচ্ছে কে কে ড্যাশ। প্রথম ক্ষেত্রে রোটার ম্যাগনেটিক ফিল্ড আর স্টেটার ম্যাগনেটিক ফিল্ড দুজনের অ্যাক্সিসই ওয়াই ওয়াই ড্যাশ ছিল,
কিন্তু সামান্য কার্বন ব্রাশকে শিফট করার ফলে কি হয়েছে, এখন স্টেটার ম্যাগনেটিক ফিল্ড ওয়াই ওয়াই ড্যাশ, কিন্তু রোটারের ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে তার অ্যাক্সিস হচ্ছে কে কে ড্যাশ। অতএব স্টেটার আর রোটার এই দুটোর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেই অ্যাঙ্গেলটা সেম অ্যাজ টু দ্য কার্বন ব্রাশ, যেটুকু আমি পরিমাণ কার্বন ব্রাশকে সরিয়ে দিয়েছি সেই অ্যাঙ্গেলটা এখানে তৈরি হয়েছে, দ্যাট ইজ বিটা অ্যাঙ্গেল। এই বিটা অ্যাঙ্গেলের ফলে কি হচ্ছে, যেহেতু ওয়াই অ্যাক্সিসের দিকে ওয়াই 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 ড্যাশ অ্যাক্সিসের ওপর দিকটা নর্থ পোলের দিকে নর্থ পোল তৈরি হয়েছে পোলে মানে স্টেটারে, সিমিলার ওয়েতে কে কে ড্যাশ অ্যাক্সিসের দিকে এই পার্টিকুলার ডান দিকের ওপরে যে পোলটা তৈরি হয়েছে সেটাও নর্থ পোল। অতএব স্টেটারের নর্থ পোল আর রোটারে তৈরি হওয়া নর্থ পোল একে অপরকে কি করবে, রিপেল করবে বা ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইবে। সেই ক্ষেত্রে এই ধাক্কাটার ফলে একটা ট্যানজেন্ট কম্পোনেন্ট তৈরি হবে এই ফোর্সের, আর সেটা দেখতেই পাচ্ছ যে সেটা হচ্ছে কোন দিকে ক্রিয়েট হচ্ছে, সেটাকে দেখাতে গেলে সেটা এই নিচ বরাবর ক্রিয়েট, মাউস পয়েন্টারটাকে ফলো করো তো এই দিকে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। আর সিমিলার ওয়েতে স্টেটারের নিচের দিকে সাউথ পোল আর রোটারের নিচের দিকের অংশে একটা সাউথ পোল ক্রিয়েট হয়েছে, পার্টিকুলার এই জোনটাতে সাউথ পোল ক্রিয়েট হয়েছে। তো এই স্টেটারের সাউথ পোল আর রোটারের সাউথ পোল একে অপরকে রিপেল করছে, ফলে এর ক্ষেত্রে ফোর্সটা এই বরাবর হচ্ছে, এর ক্ষেত্রে এই বরাবর। দেখো নর্থ পোলের ক্ষেত্রে দুজনের রিয়াকশনের ফলে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে সেটা এই বরাবর, আর এই নিচের দিকে সাউথ পোল আর স্টেটারের সাউথ পোলের ফলে এই বরাবর একটা ফোর্স তৈরি হচ্ছে। তো দুটো ফোর্স অ্যাপ্লাই হয়েছে রোটারের উপরে, ফলে রোটারের ভেতরে একটা টর্ক ডেভেলপ হচ্ছে এবং রোটারটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ডাইরেকশনে কিন্তু ঘোরা শুরু করছে। কমিউটেটর যেহেতু ঘুরছে আর কার্বন ব্রাশ সেম জায়গায় দাঁড়িয়ে আছে, অতএব যেদিকে ঘুরে চলে যাচ্ছে, যেরকম 15 নম্বরটা ওই পাশে চলে যাচ্ছে তখন 15 নম্বর কন্ডাক্টর দিয়ে ডট কারেন্ট হয়ে যাচ্ছে, 14 নম্বরটা এই পাশেই থাকছে। একটা যদি সেগমেন্ট ঘুরে যায়, একটা পার্ট যদি ঘুরে যায়, একটা স্টেপ যদি ঘোরে, কার্বন ব্রাশ তখন গিয়ে কানেক্ট হয়ে যাচ্ছে 14 নম্বরের সঙ্গে, আর এদিকে তখন সেটা কানেক্ট হয়ে যাচ্ছে 2 নম্বরের সঙ্গে। এগেন 3 নম্বর আর এদিকে 15 নম্বর ডট ওদিকের পোর্শনে চলে যাচ্ছে, মানে দুজনের মধ্যে কারেন্টের ডাইরেকশন পাল্টাচ্ছে। কিন্তু এগেন সিচুয়েশন সেম থেকে যাচ্ছে, যে রোটারের কে কে ড্যাশ অ্যাক্সিসের বাঁ দিকে যারা আছে সেই সমস্ত কন্ডাক্টর গুলোতে ডট কারেন্ট, আর ডান দিকের যে অংশ সেগুলোতে ক্রস কারেন্টই থেকে যাচ্ছে। ফলে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে সেটা সবসময় এই অ্যাক্সিস বরাবরই থাকছে, আর কন্টিনিউয়াসলি মেন ম্যাগনেটিক অ্যাক্সিস বা যে মেন পোল তার যে ম্যাগনেটিক অ্যাক্সিস আর রোটারের যে ম্যাগনেটিক অ্যাক্সিস, এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা সবসময় সেম থেকে যাচ্ছে যতই রোটার ঘুরে যাক না কেন। তাতে মেন পোলের ম্যাগনেটিক ফিল্ড আর রোটার ম্যাগনেটিক ফিল্ড এদের একে অপরকে পুশ করছে। এখানে যেহেতু রোটার মুভেবল একটা অ্যারেঞ্জমেন্ট, রোটার মুভ করতে পারে, ঘুরতে পারে, রোটেট করতে পারে, তাই রোটারটাই এক্ষেত্রে ঘুরে যাচ্ছে। তো দ্যাট ইজ দ্য বেসিক অপারেশন রিপালশন টাইপ মোটরের জন্য। এই মোটরের যদি ডাইরেকশন চেঞ্জ করতে হয় তাহলে খুব সিম্পল মেথড, কার্বন ব্রাশটাকে আমরা যেহেতু ক্লকওয়াইজ ডাইরেকশনে সরিয়েছি, সেম ভাবে যদি মেন অ্যাক্সিস থেকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরিয়ে দিই, যেটা ফিগার নাম্বার 3 তে দেখতে পাচ্ছি আমরা, যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কার্বন ব্রাশটাকে ঘোরানো হয়েছে। অতএব তখন ফোর্সটা কি হচ্ছে, ফোর্সটা এই বরাবর, আর সাউথ পোল রিপেল করে এই বরাবর ফোর্স তৈরি হচ্ছে। সো ফোর্স দুটোই বিপরীত দিকে অ্যাপ্লাই হচ্ছে, ফলে টর্কটা বিপরীত দিকে তৈরি হচ্ছে এবং রোটারটা তখন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরা শুরু করছে। তার মানে আমরা ডাইরেকশন অফ রোটেশন বলতে পারি যে কার্বন ব্রাশটা যেদিকে শিফট করেছে মেন অ্যাক্সিস থেকে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কার্বন ব্রাশটা সরানো হয় তাহলে এই রোটারটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরা শুরু করবে, বা যদি মেন অ্যাক্সিস থেকে কার্বন ব্রাশটাকে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরানো হয় তাহলে এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে একটা ফোর্স তৈরি করতে থাকবে, মানে ক্লকওয়াইজ ডাইরেকশন রোটারটা তখন ঘোরা শুরু করবে। ওকে, দ্যাট ইজ দ্য সিম্পল কনস্ট্রাকশন এবং যার বেসিক ফান্ডামেন্টালস হচ্ছে রিপালশন মোটর চলার। আর কিভাবে ডাইরেকশন অফ রোটেশন চেঞ্জ করতে হয় সেটা আমি বললাম, তোমরা যদি একটু পড়ে নাও তাহলে দেখতেই পারবে এখানে দ্য চেঞ্জ ইন দ্য ডাইরেকশন অফ দিস মোটর, the brush axis need to be shift from right side as shown in the figure 2 to the left side of the main axis, a counter clockwise direction as shown in the figure 3। তাহলে বলছে ফিগার 2 তে যেটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশনে সরানো হয়েছিল সেই ক্ষেত্রে
যেদিকে ঘুরছিল মোটরটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছিল, আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাতে চাই তাহলে আমরা কি করব, আমরা সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কার্বন ব্রাশটাকে ঘুরিয়ে দেবো। আমার কাছে একটা ভালো ভিডিও আছে, আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্র্যাকটিক্যালি একটা মোটরের ক্ষেত্রে এটা করা হচ্ছে, তোমরা সেটা দেখে নিতে পারবে। আমি সেটা তোমাদের শেয়ার করব। বেসিক্যালি আমি এখানে দেখাতে চাইছি না, তার কারণটা হচ্ছে যে যদি এখানে চালাই ইউটিউবের পলিসিতে একটা প্রবলেম হয়, তো আমি তাও একটু চেষ্টা করছি চালানোর জন্য। জাস্ট আ মিনিট, ওকে? আমি একটু শেষ করে নিই, তারপর আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট একটা জিনিস এখানে খেয়াল করা, সেটা হচ্ছে যে এখানে পোলগুলো যে টাইপের দেখানো হয়েছে একদম ডিসি মোটরের মতন দেখানো হয়েছে, ডিসি মোটরের যেরকম পোল। তো এই টাইপের পোলগুলোকে আমরা কি বলি, স্যালিয়েন্ট টাইপ পোল বলি। আমরা বলি এগুলোকে স্যালিয়েন্ট টাইপ পোল। কিন্তু অ্যাকচুয়াল রিয়েল লাইফে আমরা কি করি, সেগুলোকে নন স্যালিয়েন্ট টাইপ ভাবে তৈরি করি। মানে পোলের কোনো হেডটা পার্টিকুলারলি এতটা বড় করে থাকে না। তোমরা এসি মোটরের স্টেটারটা দেখেছো যেরকম, সেম দেখতে হয়। এসি মোটরের স্টেটারে একদম ছোট 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 টিথ বেরিয়ে থাকে, মাঝখানে স্লট গুলো দিয়ে দিয়ে অনেকগুলো স্লট মিলিয়ে একটা পোল ক্রিয়েট করে। সিমিলার ওয়েতে এখানেও সেইভাবেই কি করা হয়েছে, এই যে টোটাল একটা ওয়াইন্ডিং, আমার মাউস পয়েন্টারটাকে খেয়াল করো, এটা মিলে একটা ওয়াইন্ডিং মিলে একটা পোল তৈরি করেছে। নেক্সট এই কটা ওয়াইন্ডিং, এই কটা স্লটের মধ্যে যে ওয়াইন্ডিংটা করা হয়েছে সেটাতে একটা পোল তৈরি করেছে। নিচের এই কটা স্লট মিলে একটা ওয়াইন্ডিং করা হয়েছে, সেটা একটা পোল। আর এই কটা স্লট মিলে যে ওয়াইন্ডিং করা হয়েছে তার মধ্যে একটা পোল ক্রিয়েট হয়েছে। সো এখানে ওভারঅল টোটাল 360 ডিগ্রি অফ দ্য স্টেটার, এখানে কি হচ্ছে, চারখানা পোল তৈরি করা হয়েছে সেপারেটলি। চারটে আলাদা আলাদা ভাবে এই পোল তৈরি করা হয়নি, যে পোলগুলো হচ্ছে কি টাইপের, স্যালিয়েন্ট টাইপ। তো এই স্যালিয়েন্ট টাইপ পোল নয়, নন স্যালিয়েন্ট টাইপ পোল কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, এতে কনস্ট্রাকশনটা ইজি হয়ে ওঠে, ওয়াইন্ডিংটা করতে সহজ হয়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে এটা হচ্ছে জাস্ট সিম্পল তার কনস্ট্রাকশন স্টেটারের। আর রোটারটা কেমন হয়, রোটারটা সিম্পল দেখতে হয় হচ্ছে একদম ডিসি মোটরের যেরকম আমরা আর্মেচার দেখেছি সেরকম। এখানে কন্ডাক্টরেও আর্মেচারে ওয়াইন্ডিং করা থাকে। কি ধরনের ওয়াইন্ডিং না, আর্মেচারে থাকে হচ্ছে ডিসি ওয়াইন্ডিং, যার মধ্যে হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং বা ওয়েভ ওয়াইন্ডিং করা থাকে। ওকে, শেষ এন্ডে আছে কি, আমাদের কমিউটেটর আছে। কমিউটেটরের সঙ্গে আমরা কার্বন ব্রাশ অ্যারেঞ্জমেন্টটা করি। এখানে কার্বন ব্রাশে কোনো আলাদা করে সাপ্লাই দেওয়া হয় না, যেগুলো ডিসি মোটরের ক্ষেত্রে করা হয়, সেটা সিরিজ মোটর হোক বা মোটর বা কম্পাউন্ড মোটর, সেই ক্ষেত্রে কমিউটেটরের বাইরে থেকে সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই মোটরের ক্ষেত্রে সাপ্লাই দেওয়া হয় না, কারণ স্টেটারে যে সাপ্লাইটা দেওয়া হয়েছে সেটা এসি, আর তার ফলে এই কন্ডাক্টরগুলোতে অটোমেটিক্যালি ইনডিউসড হয় ইএমএফ, সো ইন্ডাকশন হয়, হয়ে আমরা কার্বন ব্রাশ এখানে কানেক্ট করে কি করি, শুধুমাত্র সার্কিটটাকে কমপ্লিট করি। আর্মেচারে যে সার্কিটটা বা রোটারের যে সার্কিট সেটাকে কমপ্লিট করি কার্বন ব্রাশের থ্রু। ফলে এর মধ্যে ইনডিউসড হয় ইএমএফ এর জন্য কারেন্ট ফ্লো করতে শুরু করে, কমিউটেটর দিয়ে বেরিয়ে এসে কার্বন ব্রাশ দিয়ে গিয়ে নেক্সট কার্বন ব্রাশ দিয়ে ঢুকে টোটাল সার্কিটটা কমপ্লিট করছে। ফলে তখন কারেন্টটা ঘুরতে থাকে। আর তার ফলে কিভাবে রিপালশনটা হয় সেটার অনুসারেই কি হয় না, টর্কটা ডেভেলপ করে। যদি কার্বন ব্রাশটা একদম স্ট্রেট থাকে মেন অ্যাক্সিসের সঙ্গে বা মেন পোলের সঙ্গে, সেক্ষেত্রে কোনো টর্ক ডেভেলপ হয় না, বা যে দুটো ফোর্স অ্যাপ্লাই হয় তাতে জিরো হয়ে যায়, তাতে নালিফাইড করে দেয় একে অপরের ফোর্সটা। আর যখনই আমরা শিফট করি কার্বন ব্রাশটাকে মেন অ্যাক্সিস থেকে সামান্য অ্যাঙ্গেলে, তখনই কি একটা টর্ক ডেভেলপ করা শুরু করে, মোটরটা সেই দিকে ঘুরতে শুরু করে। এই মোটরটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ইজিলি আমরা কি করতে পারি, তার ডাইরেকশন চেঞ্জ করতে পারি। আমরা একটা মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট করলাম, যে ক্ষেত্রে কার্বন ব্রাশটা এই পজিশন থেকে ইজিলি সরিয়ে আমরা অপোজিট ডাইরেকশনে নিয়ে গেলাম। মেন অ্যাক্সিস থেকে আইদার লেফট সাইড বা রাইট সাইডে যে কোনো একটা দিকে ঘুরিয়ে দিতে পারলে আমাদের মোটরের ডাইরেকশনও কিন্তু সেই সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। এই মোটরের ক্ষেত্রে বিআইএস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, তারা কিছু সিম্বলস তৈরি করেছে রিপ্রেজেন্টেশনের জন্য। সিম্পলিফাইড সিম্বলের মধ্যে এটা পড়ে, যে ক্ষেত্রে উপরের দুটো পয়েন্ট হচ্ছে সাপ্লাইকে বোঝানো হয়েছে, যে দুটো দিয়ে সাপ্লাই আসছে। আর এখানে পার্টিকুলার এই যে একটা ব্লক মতন দেখতে পাচ্ছি কানেকশন করা, এটা হচ্ছে কার্বন ব্রাশের সঙ্গে যে কন্ডাক্টরটা দিয়ে শর্ট করা আছে সেটাকে রিপ্রেজেন্ট করেছে। ওকে, আর এটা হচ্ছে কমপ্লিট মাল্টিলাইন রিপ্রেজেন্টেশন, যে ক্ষেত্রে যেহেতু আর্মেচার সেপারেট থাকে, আর্মেচারে কোনো সাপ্লাইয়ের প্রয়োজন পড়ে না। সো আর্মেচারের সঙ্গে যে আর্মেচারটাকে শর্ট করার জন্য বাইরে দিয়ে একটা পথ দেখানো হয়েছে, আর স্টেটারে যে ওয়াইন্ডিং আছে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আলাদা একটা সেপারেট ওয়াইন্ডিং দেখানো হয়েছে। এবার
এই মোটরের ক্ষেত্রে কতটা টর্ক ডেভেলপ করবে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা জানতে পারবো যে যত পরিমাণ হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটাকে শিফট করি, ততটা তার উপরে নির্ভর করে কি হয়, আমাদের টর্ক ডেভেলপ করে। এবার এটার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল না, আমরা যত বেশি শিফট করতে থাকবো ততই যে টর্ক বেশি ডেভেলপ করবে মোটরটা, তা নয়। একটা রেঞ্জ পর্যন্ত টর্ক বাড়তে থাকে, তারপরে গিয়ে যদি আমরা অ্যাঙ্গেলটাকে বড় করতে থাকি, তাহলে এগেন টর্ক হচ্ছে ফল করতে থাকে। তো এখানে লাস্টের একটা পোর্শন আছে 201 নম্বর পেজে, দেখো এখানে বলছে যে অ্যাজ এক্সপ্লেন আর্লিয়ার দ্য টর্ক ডেভেলপমেন্ট ইন এ রিপালশন মোটর উইল ডিপেন্ড আপন দ্য অ্যামাউন্ট অফ ব্রাশ শিফট অ্যাজ শোন ইন ফিগার 7। তো ফিগার 7টা আমরা দেখবো, সেখানে দেখতে পারবে যে যতটা পরিমাণ আমরা ব্রাশ শিফট করতে থাকবো তার উপরে কি হবে, টর্কটা নির্ভর করবে। ব্রাশ শিফট প্রথমের একটা অ্যাঙ্গেলের জন্য, প্রথম কিছুটা অ্যাঙ্গেলের জন্য যত শিফট করতে থাকবো তত বেশি টর্ক ডেভেলপ হবে। আপনার সার্টেন একটা অ্যাঙ্গেলের পরে গিয়ে কি হবে, যদি শিফট করতে থাকি তাহলে টর্ক অনেক কমে যেতে থাকবে মোটরের ক্ষেত্রে। ব্রাশ শিফট অ্যাজ দ্য মোটর শোন ইন ফিগার, but the direction of shift decided the direction of rotation। তাহলে আমরা কোন দিকে কার্বন ব্রাশটাকে সরাচ্ছি, মেন অ্যাক্সিসের থেকে লেফট সাইড না রাইট সাইড, তার উপরে নির্ভর করবে হচ্ছে মোটরের ডাইরেকশনটা। ফার্দার দ্য স্পিড অলসো ডিপেন্ড আপন দ্য অ্যামাউন্ট অফ ব্রাশ শিফট অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য লোড। তাহলে আমরা এই মোটরের ক্ষেত্রে এটা বুঝতে পারছি যে তার স্পিডটা, মোটরের স্পিডটা ডিপেন্ড করবে না এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সির উপরে বা পোলের উপরে। তাহলে এই মোটরের স্পিডটা ডিপেন্ড করে না 50 হার্টজ না 60 হার্টজ এসির সঙ্গে কানেক্ট করা আছে, না 30 হার্টজ না 40 হার্টজ, এর উপর নির্ভর করে না। করে কার উপরে, পোলের উপরে নির্ভর করে না। তাহলে কার উপরে নির্ভর করে, এটা নির্ভর করে যে কত পরিমাণ আমি হচ্ছে ব্রাশটা শিফট করেছি, আর মোটরের লোড, আমাদের লোড কেমন আছে। যখন একদম নো লোড থাকে তখন মোটরটা টেন্ডেন্সি থাকে ভেরি হাই স্পিডকে রিচ করার, আর যদি অল্প বেশি লোড থাকে তাহলে মোটরটা স্পিডটা কমে যায়। দি টর্ক স্পিড ক্যারেক্টার শোন ইন দ্য ফিগার 9 এ দেখানো হয়েছে। এই 9 নম্বর ফিগারে যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক, সেটা 3 টাইপের মোটরে একসঙ্গে দেখানো হয়েছে, আমি সেটা লেটার আমি এক্সপ্লেন করছি। শুধু 7 নম্বর ফিগারে দেখে নিই যে কার্বন ব্রাশ শিফট করলে কি পরিমাণ শিফট হয়। এক্ষেত্রে দেখো এখানে মেন পোলের থেকে, মেন পোলের অ্যাক্সিসের থেকে একটা বিটা অ্যাঙ্গেলে কি করা হচ্ছে, শিফট করা হচ্ছে। এই বিটা অ্যাঙ্গেলের মান 0 to 90 ডিগ্রি হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখো যদি 0 থেকে আস্তে আস্তে বাড়ছে যত অ্যাঙ্গেল, এদিকে নিচের দিকে অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করা হয়েছে। জাস্ট আ মিনিট, আমি 1 মিনিটের জন্য একটু পজ করছি ভিডিওটাকে। তো এখন আমরা দেখলাম যে এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা ব্রাশ যে শিফট করেছি, সেই অ্যাঙ্গেলটা যদি সার্টেনলি আস্তে আস্তে যত বাড়াচ্ছি, দেখো এদিকে নিচের দিকে অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করেছে, আর এদিকে টর্কটাকে দেখানো হচ্ছে, মোটরের ক্ষেত্রে টর্কটা কতটা তৈরি হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি 15 থেকে 20 25 যত বাড়াচ্ছি তত টর্ক কিন্তু বাড়ছে। সে এটা মনে করো যে একটা 25 ডিগ্রি অ্যাঙ্গেল। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে এখন ছবিতে যেভাবে দেখানো হচ্ছে, সেখানে গিয়ে ম্যাক্সিমাম একটা টর্ক পাচ্ছে, বা আপ টু 30 ডিগ্রি পর্যন্ত। 30 ডিগ্রি পর্যন্ত দেখো এই এই লেভেল পর্যন্ত কি হচ্ছে, টর্ক কিন্তু ডেভেলপ হচ্ছে। কিন্তু আফটার 30 ডিগ্রি পর থেকে কি হচ্ছে, আফটার 30 টু 60 যথেষ্ট পরিমাণ টর্ক ডিক্রিজ করছে, তাই তো, টর্ক প্রচন্ড পরিমাণ কমে যাচ্ছে। এবং 60 টু 90 ডিগ্রি টর্ক একদমই লেস হয়ে 90 তে যখন পৌঁছে যাচ্ছে কার্বন ব্রাশটা, মানে সম্পূর্ণ ঘুরিয়ে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসছি, তখন কি হচ্ছে, টর্ক বিকাম 0, তাই তো। তার মানে আমরা চুজ করতে পারি সুইটেবল প্লেস হচ্ছে আমাদের আপ টু 10 টু 30 ডিগ্রি এর মাঝখানে কোথাও একটা জায়গায় থাকা। 10 টু 30 ডিগ্রি এখানে একটা সুইটেবল অ্যাঙ্গেল থাকবে, যে অ্যাঙ্গেলে থাকলে আমরা ম্যাক্সিমাম টর্ক কিন্তু ডেভেলপ করতে পারছি। তো এইটা হয়ে গেল হচ্ছে ব্রাশ অ্যাঙ্গেলের সঙ্গে টর্কের একটা রিলেশন। আর এরপরে নির্ভর করবে যে লোড, আমাদের লোড যত বাড়তে থাকবে তত বেশি কি হবে, টর্ক কিন্তু মানে আমাদের মোটরের স্পিড কিন্তু ফল করতে থাকবে। ওকে, আর যত লোড কম তত বেশি স্পিডে যেতে থাকবে। তো রিলেশনস বিটুইন টর্ক অ্যান্ড ব্রাশ পজিশন অ্যাঙ্গেল ইন এ রিপালশন টাইপ মোটর। আচ্ছা, এবার বলছে দো দ্য স্টার্টিং টর্ক ভ্যারিজ ফ্রম 215 টু 400%। মানে বলছে যে নর্মাল যে ফুল লোড টর্ক,
তার তুলনায় স্টার্টিং এ কি হবে মোটরটার ক্ষেত্রে আমরা পেতে পারি হচ্ছে 250% থেকে 400% এর ভেতরে। সো 2.5 টাইমস বেশি, মানে 2.5 গুণ বেশি টর্ক থেকে শুরু করে 4 টাইমস, 400% মানে 4 টাইমস, 4 গুণ বেশি টর্ক কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি মোটরের সঙ্গে অফ দ্য ফুল লোড টর্ক। দ্য স্পিড উইল বি ডেঞ্জারাসলি হাই ডিউরিং লাইট লোড। ঠিক আছে, যে স্পিডটা কি হবে ডেঞ্জারাসলি হাই হতে পারবে লাইট লোডের ক্ষেত্রে। দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্পিড অফ দ্য রিপালশন মোটর ডাজ নট ডিপেন্ড অন দ্য ফ্রিকোয়েন্সি অর নাম্বার অফ পোল। তাহলে বলছি যে মোটরের স্পিডটা ফ্রিকোয়েন্সি, সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি আর পোলের উপর নির্ভর করে না, বাট ডিপেন্ড আপন দ্য রিপালশন প্রিন্সিপাল। রিপালশনের মাত্রা যত বেশি হবে, যত পুশ করে দেওয়ার ফোর্সটা বেশি হবে, তত বেশি স্পিডে সেটা পৌঁছে থাকবে। ফার্দার দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু অফ স্পার্ক ইন দ্য ব্রাশে একটা স্পার্কও তৈরি হতে পারে অ্যাট হেভি লোডের সময়, অ্যান্ড দ্য পাওয়ার ফ্যাক্টর উইল বি পোর অ্যাট লো স্পিড। দেখো লোড যত চাপবে তত স্পিড ফল করতে থাকবে, স্পিড কমে যাবে, আর সেই সময় লোড কারেন্ট অনেক বেড়ে যাবে, ফলে কিন্তু মেশিনটা কি করবে, অ্যাক্ট করবে অ্যাজ একটা পোর পাওয়ার ফ্যাক্টর মেশিন রূপে, তাই তো। আর পোর পাওয়ার ফ্যাক্টর মেশিনকে যদি সিস্টেমের সঙ্গে কানেক্ট করা হয় তখন ওভারঅল সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ফল করে, আর এর ফলে অনেক রকম প্রবলেম শুরু হয়, সেটা আমরা জানি যে রিঅ্যাক্টিভ পাওয়ারের মান বেড়ে যায়, অ্যাক্টিভ পাওয়ার অনেকটা কমে আসে, তাই তো, ফলে অ্যাপারেন্ট পাওয়ারের মানও অনেক বড় হয়ে যায়। হেন্স দ্য কনভেনশনাল রিপালশন মোটর is not much used and the other three improved types are popular. তাহলে বলছি যে কনভেনশনাল যে রিপালশন টাইপ মোটর এটা বেশি ব্যবহার করা হয় না, আদার্স যে টাইপগুলো আছে সেগুলোকে ব্যবহার করা হয়। আচ্ছা, আদার্স টাইপস বলতে আমরা সেটা আগের ভিডিওতে দেখেছিলাম যে সেগুলোকে বলা হয়েছে একটা রিপালশন টাইপ মোটর, যেটা এতক্ষণ ধরে জানছি এটা নর্মাল একদম মোটর। তারপরে তার ইমপ্রুভ ভার্সনের মধ্যে পড়ে হচ্ছে কম্পেনসেটিং রিপালশন মোটর, নেক্সট রিপালশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর, আর থার্ড নম্বর হচ্ছে রিপালশন ইন্ডাকশন মোটর। তো এই বাকি তিনটে মোটর সম্পর্কে আমরা একটু জেনে নিই। ইমপ্রুভ ভার্সনের জন্য আমাদের যে ফিগারটা এখানে আছে ফার্স্ট যেটা, সেটা কম্পেনসেটিং রিপালশন টাইপ মোটর। এই মোটরের ক্ষেত্রে কি আগের কনস্ট্রাকশন সেম, শুধু এখানে এক্সট্রা হচ্ছে একটা কম্পেনসেটিং ওয়াইন্ডিং থাকে। ওকে, এখানে কি আছে, এক্সট্রা একটা কম্পেনসেটিং ওয়াইন্ডিং আছে। দেখো এই যে কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা কি হচ্ছে, আর্মেচারের সঙ্গে সিরিজে আছে বাই দ্য হেল্প অফ আনাদার সেট অফ কার্বন ব্রাশ। দুটো আলাদা কার্বন ব্রাশের সেট আপের থ্রু কি আছে, ওরা আর্মেচারের সঙ্গে সিরিজে কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা কোথায় করা হয়, এটা কিন্তু স্টেটারে করা হয়। স্টেটারে মেন ওয়াইন্ডিংও আছে, তার সঙ্গে কম্পেনসেটিং ওয়াইন্ডিং আছে। কম্পেনসেটিং ওয়াইন্ডিংটাকে কি করা হয়, কোরের ভেতরের দিকে বসানো হয়। স্টেটারে যে কোরের একটু বেশি ভেতরের দিকে বসানো হবে, ঠিক আছে, কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা। আর কি করা হবে না, দুটো এক্সট্রা কার্বন ব্রাশ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মেন যে ফ্লাক্সের অ্যাঙ্গেল, মেন পোলের যে ফ্লাক্সের অ্যাঙ্গেল তার থেকে 90 ডিগ্রি অ্যাপার্টে গিয়ে কি করা হয়, কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা বসানো হয়। এই কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর ফলে সুবিধাটা কি হয়, দি পারপাস অফ দ্য কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইজ টু ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর। মোটরের পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করবে, যেটা নর্মাল রিপালশন মোটরের ক্ষেত্রে কি হয়, পাওয়ার ফ্যাক্টর খারাপ হয়ে যায় লোডের ক্ষেত্রে, অ্যান্ড হ্যাভ বেটার স্পিড রেগুলেশন। আরেকটা যেটা জিনিস হয় যে ওই মোটরটা কি হয়, নর্মাল টাইপের রিপালশন মোটরে যখন লোড খুব কম হয় তখন এক্সেসিভলি স্পিডে চলে যায়, আর যখন লোড বেড়ে যেতে থাকে তখন স্পিড প্রচুর ফল করে যায়, ফলে স্পিড রেগুলেশন ভালো হয় না। কিন্তু এটা ইমপ্রুভ হয়ে গেল কিভাবে, এই কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর থ্রু কার্বন ব্রাশের স্পার্কিং হয়ে গেল, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলো এবং স্পিড রেগুলেশন ভালো হলো। স্পিড রেগুলেশন ভালো হওয়া মানে কি, সেটা হচ্ছে যে যখন আমাদের কম লোড তখন স্পিড প্রচুর চলে যাচ্ছে না, বা যখন লোডটা চাপানো হলো তখন স্পিডটা খুব বেশিও ফল করে গেল না, একটা কম রেঞ্জের মধ্যে স্পিডটা কি করলো, ম্যাক্সিমাম লোড টু মিনিমাম লোডের ক্ষেত্রে স্পিডটা কি হলো, মিনিমাম টু ম্যাক্সিমাম যে স্পিডটা হচ্ছে সেটা খুব কম রেঞ্জের মধ্যে চেঞ্জ হলো। সে এখানে ফিউ হান্ড্রেড আরপিএম এর ডিফারেন্সটা থেকে গেল, তাতে কি বলবো, সেটা হচ্ছে আমাদের বেটার স্পিড রেগুলেশন বলতে পারবো। দিস কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইজ হাউসড ইন দ্য ইনার স্লটের ভেতরের দিকে বসানো হয় স্টেটারের অফ দ্য স্টেটার অ্যান্ড কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য আর্মেচার। ঠিক আছে, তো এইটা হচ্ছে তার একটা বেটার একটা সলিউশন, সেটা হচ্ছে কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইউজ করে একটা রিপালশন মোটরকে তৈরি করা। নেক্সট একটা কাইন্ড অফ আমরা রিপালশন মোটর তৈরি করতে পেরেছি, সেটা হচ্ছে রিপালশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর। এই পার্টিকুলার মোটরটার একটা আমার ওল্ড একটা মোটর একটা ভিডিও আছে, সেটা তোমাদের আমি শেয়ার করবো, তোমাদের সঙ্গে দেখাবো। তো একটু বলে দিই এই মোটরটা কেমন টাইপের। এই মোটরটা সেম অ্যাজ রিপালশন টাইপ মোটরই,
শুধু এখানকার বেসিক ফান্ডামেন্টালসটা হচ্ছে যে শুরুতে এটা রিপালশনের থ্রু স্টার্ট হবে মোটরটা, শুরুতে রিপালশনের থ্রু স্টার্ট হবে, হতে হতে যখন 75% বা 80% স্পিড রিচ করে যাবে মোটরটা, তখন কি আমরা কি করব, সেটাকে এই কমিউটেটর যেটা আছে কমিউটেটরটাকে টোটালটাকে শর্ট করে দেবো একটা রিং দিয়ে, একটা নেকলেসের মতো একটা গোল রিং দিয়ে আমরা কি করছি কমিউটেটরটাকে পুরো শর্ট করে দিচ্ছি। ফলে তখন সিম্পল ওই যে ওয়াইন্ডিংটা আছে, ওয়াইন্ডিংটা একটা স্কুরেল কেজের টাইপের মতন দেখতে লাগবে, বা একটা সিম্পল হচ্ছে ইন্ডাকশন মোটরের মতন করে কাজ করবে। কারণ ওই রোটারের কন্ডাক্টর গুলোতে বা ওয়াইন্ডিং এর ভেতরে ইন্ডাকশন হচ্ছে, কমিউটেটরটা পুরো শর্ট করার ফলে কি হবে, সমস্ত জায়গা দিয়ে কারেন্টটা ফ্লো করা শুরু করছে। তখন সিম্পল এটা হচ্ছে একটা ইন্ডাকশন রান মোটরের মতন চলতে থাকবে। ইন্ডাকশন মোটরও জানি যে একদম খুব সিম্পল কনস্ট্রাকশন হয়। তো এই মোটরটার ক্ষেত্রে কি হবে, শুরুতে আমরা রিপালশন মোটর যেখানে কমিউটেটর কার্বন ব্রাশ অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন পড়বে, আর আফটার সার্টেন স্পিডের পরে গিয়ে আমরা কি করব, ওই টোটাল কমিউটেটরটাকে শর্ট করে দিচ্ছি, দিয়ে কার্বন ব্রাশগুলোকে কি করবো উঠিয়ে নেব। কেন উঠিয়ে নেবো না, অতিরিক্ত যাতে ক্ষয় না হয়ে যায় কার্বন ব্রাশটা বা লাইফটা যাতে বাড়ে, তার জন্য কার্বন ব্রাশটা ওখান থেকে সরিয়ে নেবো আর টোটাল কমিউটেটরটাকে শর্ট করে দেবো। এটা কিভাবে করতে পারি, এটা দুরকম ভাবে করতে পারি, একটা ম্যানুয়ালি একটা হ্যান্ডেল মেকানিজম বানাতে পারি, বা একটা সেন্ট্রিফুগাল ফোর্সকে কাজে লাগিয়ে একটা সুইচ তৈরি করলাম বা একটা মেকানিজম তৈরি করলাম, যেখানে সেন্ট্রিফুগাল সুইচটা সাফিসিয়েন্টলি বেড়ে গেলে তখন অটোমেটিক্যালি কি করবে, কার্বন ব্রাশটা সরে গিয়ে ওটাকে প্রেস করে দেবে, রিংটাকে কমিউটেটরের সঙ্গে প্রেস করে দেবে, তখন ওটা হচ্ছে একটা অ্যাক্ট করবে অ্যাজ একটা ইন্ডাকশন মোটর। তাই শুরুতে এর ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, রিপালশন স্টার্ট মোটরের মতন, আর তারপরে রানিং অবস্থায় এর ক্যারেক্টারিস্টিক্সটা হবে একটা ইন্ডাকশন মোটরের মতন। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য ইমপ্রুভ মডেল, সেটা হচ্ছে রিপালশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর। আর লাস্ট টাইপ একটা মোটর, সেটা হচ্ছে রিপালশন ইন্ডাকশন মোটর। রিপালশন ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি হয়েছে না, রিপালশন ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এর কনস্ট্রাকশন স্টেটার কনস্ট্রাকশন সেম রিপালশন টাইপ মোটর বা আগের মোটরগুলোর মতন, কিন্তু এখানকার রোটার কনস্ট্রাকশনে কি আছে, দুটো জিনিস আছে। রোটারে একটা হচ্ছে স্টেটারের ওয়াইন্ডিং আছে, যেরকম উন্ড রোটার সেরকম রোটারে উন্ড করা আছে। আর কি আছে না, রোটারের ইনারে ভেতরের দিকে একটা স্কুরেল কেজ আছে। স্কুরেল কেজ তোমরা জানো যে ইন্ডাকশন মোটরে স্কুরেল কেজ থাকে, সেই সিমিলার ওয়েতে এর ভেতরে একটা ইন্টারনালি একটা স্কুরেল কেজ আছে, আর বাইরে কি আছে, একটা বাইরে হচ্ছে ওয়াইন্ডিং করা আছে। তো শুরুতে এই মোটরটা বাইরের কেজটা দিয়ে, যে বাইরের কেজ, বাইরে যে কেজ নয় সরি ওয়াইন্ডিংটা দিয়ে কারেন্ট ফ্লো করবে, আর সেটা কমিউটেটর থ্রু কানেক্টেড হয়ে যাবে, টোটালটা সার্কিটটা কমপ্লিট হবে কার্বন ব্রাশ কমিউটেটর দিয়ে, দিয়ে তখন রিপালশন নীতিতে জিনিসটা চলা শুরু করবে। আর একটা সার্টেনলি স্পিডের পরে গিয়ে তখন কি হবে, যে স্কুরেল কেজটা আছে সেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, সেটা ডিপে বসানো আছে, সে তখন ওই মোট ডিপের ভিতর দিয়ে থাকা যে কেজটা আছে তার ভিতর দিয়ে কারেন্ট বেশি ফ্লো করতে থাকবে, এবং তখন সে একটা ইন্ডাকশন মোটরের মতন কাজ করবে। এই মোটরটা বানানোরটা কি হলো, এর ফলে হচ্ছে আমাদের কোনো মেকানিজম তৈরি করতে হলো না, যে শুরুতে রিপালশন মোটরের মতন চালু করা পরে ইন্ডাকশন মোটরে কনভার্ট করে দেওয়া, ফলে এক্সট্রা জটিলতা যেটা তৈরি হয় সেটা লাগলো না। সেকেন্ড হচ্ছে এখানে কোনো ইজি কনস্ট্রাকশন হয়ে গেল। স্কুরেল কেজ রোটার বানাতে বিশেষ খাটনি হয় না, শুধু কোরগুলোর ভেতর দিয়ে জাস্ট একটা হোল বানানো থাকে, তার মধ্যে দিয়ে আমরা কি করি, ইন জেনারেল হচ্ছে মেটালটাকে গলিয়ে ঢেলে দিয়ে দুদিকে দুটো রিং তৈরি করে আর মাঝখান দিয়ে কন্ডাক্টর গুলোকে স্কুরেল কেজ তৈরি করি, ওপরে যেরকম ওয়াইন্ডিং এ নর্মাল ওয়াইন্ডিং করছিলাম সেটা করতে পারলাম। কিছুটা আগের মোটরের তুলনায় কম্পেনসেটিং ওয়াইন্ডিং মোটর বা যদি দেখো অন্য মোটরের তুলনায় এর কস্টটা কি হয়ে যায়, অনেকটা কাট হয়ে যায়, ফলে মোটরটা ইজিলি কনস্ট্রাকশন হয়ে যায়, অনেকটা বেটার সলিউশন পেয়ে যায়। কিন্তু আমাদের স্যাক্রিফাইস কি হয়, আগের দুটো মোটরটা যতটা বেশি টর্ক তৈরি করতে পারে স্টার্টিং এ, তার তুলনায় একটু কম তৈরি করে, তবুও এটা খুব কম নয়, ভালো ক্যারেক্টারিস্টিক্স দেয়। 300% পর্যন্ত টর্ক ফুল লোড টর্কের থেকে 300% বেশি স্টার্টিং টর্ক দিতে পারে। ওকে, সো এই মোটরটা একটা বেটার একটা অপশন। এবার এই মোটরটা হচ্ছে আমরা তুলনা করি এই মোটরটাকে ডিসি মোটরের সঙ্গে, সেটা হচ্ছে ডিসি কম্পাউন্ড মোটরের সঙ্গে। তো এর ক্যারেক্টারিস্টিক্সটা, এর স্টার্টিং ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয়, ডিসি কম্পাউন্ড মোটরের মতন। কম্পাউন্ড মোটরে যেরকম সিরিজ আর শান্ট দুটো ওয়াইন্ডিং আছে, সেই দুটো মিলে যেরকম একটা টপ স্পিড ক্যারেক্টারিস্টিক্স তৈরি করে, সিমিলার ওয়েতে এই রিপালশন ইন্ডাকশন মোটরটাও কি হয়, এ হচ্ছে অ্যাক্ট করে একটা ডিসি কম্পাউন্ড মোটরের মতন, তার সেই রকম টপ স্পিড ক্যারেক্টারিস্টিক্স থেকে সে ফলো করে। তো স্টার্টিং এ একটা ডিসি কম্পাউন্ড মোটরের মতন লাগলেও রানিং যখন হয়ে যায় তখন যেহেতু মেন স্কুরেল কেজ যেটা থাকে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তখন এই মোটরটা একটা ইন্ডাকশন মোটরের মতন ক্যারেক্টারিস্টিক্সটাকে সে ফলো করে। ঠিক আছে, তো এই হচ্ছে তিনটে ইমপ্রুভ ভার্সন রিপালশন মোটরের, সেটা হচ্ছে কম্পেনসেটিং রিপালশন মোটর,
তারপর হচ্ছে রিপালশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর, রিপালশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর, আর থার্ড নম্বর হচ্ছে রিপালশন ইন্ডাকশন মোটর। সো শুরুতে একটা জায়গায় টপ স্পিড ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বলবো বলেছিলাম 9 নম্বর ফিগারে, সেখানে দেখো তিনটে মোটরকে একসঙ্গে দেখানো হয়েছে তাদের স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স। যদি রিপালশন মোটরকে দেখো, শুধু রিপালশন মোটর, তার ক্ষেত্রে এইরকম একটা কার্ভ সে ইউজ, মানে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এরকম হয়, যখন স্পিড যত কম তত বেশি টর্ক তৈরি করছে, 50% স্পিড টর্ক অনেক বেশি, 300 থেকে 400% বেশি টর্ক, আস্তে আস্তে স্পিড বৃদ্ধির সাথে সাথে টর্ক কিন্তু ফল করছে, ঠিক আছে। আর এটা সে এখানে একটা 100% টর্ক, সে সময় দেখতে পাচ্ছি এটা ফুল লোড টর্ক, এটা দেখাচ্ছে। যখন 100% 90 পরে দেখো 100 এর ঘর, সেখান থেকে যে মাত্রাটা পাচ্ছি সেটা হচ্ছে তার ফুল লোড টর্ক। ফুল লোড টর্কও এখানে 100 এর মতনই একটা জায়গায় আসছে, ঠিক আছে, 100% টর্ক দিচ্ছে, তো 100% স্পিডে বা ফুল লোড স্পিডে। তারপর যত স্পিড যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে টর্কও কি হচ্ছে, ফল করছে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল রিপালশন টাইপ মোটরের ক্যারেক্টারিস্টিক্স। যদি আমরা রিপালশন স্টার্ট ইন্ডাকশন রান মোটরটাকে দেখি, তো শুরুতে রিপালশন মোটরের মতন করে, তারপরে ইন্ডাকশন মোটর হয়ে যায়। তো এই ক্যারেক্টারিস্টিক্সটা পাবো। ইন্ডাকশন মোটরের শুরুটা কেমন হয়, নিচ থেকে এসে এই জায়গা থেকে গিয়ে টর্কটা ম্যাক্সিমাম হয়, তারপরে হঠাৎ ফল করে, তাই তো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। কিন্তু এখানে দুটো কম্বাইন্ড অ্যাকশন পাচ্ছি, শুরুতে আমরা রিপালশন টাইপ, তাই টর্ক অনেক বেশি পাচ্ছি, তারপরে একটা সুইচিং হয়ে যাওয়ার পরে 70 to 80%, দেখো 70% এর পরে গিয়ে সে নর্মালি একটা ইন্ডাকশন মোটরের মতন আচরণ করছে, ঠিক আছে। সো এই ডট 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 লাইনটা সেই মোটরের ক্যারেক্টারিস্টিক্স কে বোঝাচ্ছে। আর 3 নম্বর যে ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে সেটা হচ্ছে রিপালশন ইন্ডাকশন মোটর, যেখানে দুটো ওয়াইন্ডিং আছে, একটা হচ্ছে স্টেটারে, একটা রোটারে একটা ওয়াইন্ডিং আছে, আর ইনার সাইডে কি আছে, একটা কেজ আছে। তো সেই মোটরটা কি করবে, তার ক্যারেক্টারিস্টিক্স শুরুতে সে হচ্ছে সেম এই গ্রাফটার মতনই শুরুর সেই গ্রাফটা দেখাচ্ছে। এর ক্ষেত্রে কি হচ্ছে, শুরুটা রিপালশন টাইপ মোটরের জন্য, তারপরে আফটার একটা সার্টেন টাইমের পরে গিয়ে যখন স্পিড রিচ করে যাচ্ছে, তখন সেটা ইন্ডাকশন মোটরের মতন কাজ করছে, ঠিক আছে। তো এই ক্যারেক্টারিস্টিক্সটা সে হচ্ছে ফলো করে। এবার অ্যাপ্লিকেশনস, এই মোটরগুলোর অ্যাপ্লিকেশন দেখো। এই মোটরটার ডেভেলপমেন্ট যে টাইমে হয়, তোমরা শুনলে আশ্চর্য হবে যে এই মোটরটা পার্টিকুলার এসে যায় 90s এর টাইমে। 90s বলতে না, 1900 শতাব্দীতে আসে, মানে 1901, 2, 3 এই টাইমের দিকে মোটরটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায়। সেই সময় চেষ্টা করা হয়েছিল বহুদিন ধরে একটা গুড কোয়ালিটির হচ্ছে ইন্ডাকশন মোটর তৈরি করা সিঙ্গেল ফেজ, যেটা সম্ভব হচ্ছিল না, তখন এই একটা ভালো সলিউশন কিন্তু আমাদের কাছে আসে, ঠিক আছে। তো সেই টাইমেই যে সমস্ত সিম্পল রিপালশন মোটরের যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে সলভ করে ফেলা হয়, কম্পেনসেটিং রিপালশন মোটর তৈরি করা হয়, তারপরে হচ্ছে রিপালশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর তৈরি করা হয়, তারপরে রিপালশন ইন্ডাকশন মোটর তৈরি করা হয়, ঠিক আছে। এই সমস্ত মোটর ইমপ্রুভমেন্টগুলো সেই টাইমেই চলে আসে। আজকের যুগে যদি বড় কোনো ইমপ্রুভমেন্ট আর হয়নি, এই মোটরগুলোর ইউজ প্রচন্ড কমে গেছে। বাট কেন তোমাদের সাবজেক্টের মধ্যে আছে, কারণ হচ্ছে এই মোটরের যে একদম ইউজ নেই তা নয়, সেটা তোমাদের এই অধ্যায়ের শুরুতেই বলা হয়েছে যে দেখো, বহু ইন্ডাস্ট্রি আজও এর গুড স্টার্টিং টর্ক আর হেভি লোড সহ্য করার যে ক্যারেক্টারিস্টিক বা ক্ষমতাটা আছে, তার জন্য আজও ব্যবহার হয়। যেরকম একদম শুরুতে বলছে যে রিপালশন মোটর দো কমপ্লিকেটেড ইন কনস্ট্রাকশন অ্যান্ড হায়ার ইন কস্ট, যদিও কমপ্লিকেটেড তৈরি করতে কনস্ট্রাকশন গত ভাবে এবং হায়ার ইন কস্ট, আজকের দিকে দেখতে গেলে এর থেকে অনেক চিপে আমরা অনেক রকম মোটর তৈরি করতে পারি, তো সেই জায়গায় অনেকটা বেশি কস্ট। আর স্টিল ইউজড ইন সার্টেন ইন্ডাস্ট্রি, কিছু কিছু ইন্ডাস্ট্রিতে কিন্তু আজও ব্যবহার হয়। কেন? ডিউ টু দেয়ার এক্সিলেন্ট স্টার্টিং টর্ক, দারুণ স্টার্টিং টর্ক, লো স্টার্টিং কারেন্ট। অন্যান্য মোটরের যে স্টার্টিং কারেন্টটা অনেক বেশি হয়, সেটা তার তুলনায় এর মোটরের স্টার্টিং কারেন্ট কম, অ্যান্ড অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড লং স্পিল অফ স্টার্টিং কারেন্ট, দীর্ঘ সময় ধরে স্টার্টিং কারেন্টটাকে সহ্য করে যাওয়া, টু ড্রাইভ হেভি লোড, হেভি কোনো লোড থাকলে স্বাভাবিকভাবেই মোটরটা স্পিড আপ করতে অনেক বেশি টাইম নেবে, তো সেই সময় স্টার্টিং কারেন্টটা অনেক বেশি হাই থাকবে, তো সেটাকে সহ্য করে নিতে পারে। অ্যান্ড দেয়ার ইজি মেথড অফ রিভার্সাল অফ ডাইরেকশন। আর খুব এমন এমন জায়গা আছে যেখানে হয়তো ইলেকট্রনিক্স বেসড বা কোনো কন্ট্রাক্টর বেসড কন্ট্রোল সিস্টেম যেখানে অ্যাপ্লাই হয়নি বা যে সময়টা অ্যাভেলেবেল ছিল না, তখন এই ডাইরেকশন চেঞ্জ করাটা সো ইজি, একটা লিভার তৈরি করে বা সামান্য আমরা অ্যাডজাস্ট করে, আমরা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করেও আমরা স্পিডকে কি করতে পারতাম, রিভার্স করতে পারতাম। সো এই সমস্ত ভালো বৈশিষ্ট্য থাকার জন্য এই মোটরটা কিন্তু অবসোলেট হয়ে যায়নি সবভাবে, খুব কম জায়গায় ব্যবহার হয় কিন্তু ব্যবহার হয়েই থাকে। অ্যাপ্লিকেশন দেখে নিই কোন কোন জায়গায় এই মোটরগুলোকে অ্যাপ্লিকেশন করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে।
In this motor, the average starting torque varies from 3 to 400% of full load torque. Starting এ টর্ক কি হয় 3 থেকে 4 গুণ বেশি পেতে পারে, 300% থেকে 400%. And this motor are preferred in place where the starting period is comparatively long duration, যেখানে লং সময় ধরে স্টার্ট হতে হবে, হেভিলি লোডেড হতে পারে মোটরটা, বেশি লোড, অ্যান্ড ডিউ টু হেভি লোড মানে খুব বেশি লোডেড করা আছে এমন অ্যাপ্লিকেশনের জায়গায়। দিস মোটর আর ইউজড ইন দ্য রেফ্রিজারেটর, এয়ার কম্প্রেসার, কয়েল বাইন্ডিং মেশিন, তারপরে পেট্রোল পাম্পস মেশিন, তারপরে মেশিন টুলস, মিক্সিং মেশিন, লিফট অ্যান্ড হয়েস্ট, এই সমস্ত জায়গায় কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। কেন করা হয়? ডিউ টু দেয়ার এক্সিলেন্ট স্টার্টিং টর্ক, এক্সিলেন্ট স্টার্টিং টর্ক, অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড ওভারলোড, ওভারলোডকে সহ্য করতে পারে, গুড স্পিড রেগুলেশন, ভালো স্পিড রেগুলেশন মানে স্পিড রেঞ্জটা ওই বললাম না, ইমপ্রুভড যে মডেলগুলো আছে সেখানে স্পিডটা প্রচুর ফল করে না, ফুল লোড টু নো লোড এই সময় স্পিডের যে ফল করাটা মানে স্পিডটা কম থেকে বেশি হয়ে যাওয়া, এটা ভীষণ বড় রেঞ্জে হয় না, এটা ছোট রেঞ্জের মধ্যে হয়। সো তার ফলে কি হয়ে গেছে, স্পিড রেগুলেশনটা বেটার হয়ে গেছে, অ্যান্ড ইজি মেথড অফ রিভার্সাল অফ ডাইরেকশন। তো এটাই হচ্ছে হ্যাঁ, এর ফলে হচ্ছে ইজিলি আমরা এই মোটরটাকে চুজ করতে পারি এই সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য। তো এটাই আমাদের পার্ট 2 ভিডিওটা ছিল। আশা করি কম বেশি তোমরা সবাই বুঝতে পেরেছো। জানি না আজকে ভিডিওটাতে আর কোনো প্রবলেম হবে কিনা। তো এরপরে আমি আর একটা নেক্সট ভিডিও দেবো, যেটা হচ্ছে এবার আমরা চলে যাবো হচ্ছে ইন্ডাকশন মোটরের উপরে। সো থ্যাংক ইউ।